প্রথমত আপনাদেরকে আমরা রিকোয়েস্ট করব, এই যে পার্টটা আপনার একাডেমিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট বলতে পারেন এই ইন্টার্নশিপ অথবা থিসিস। এটাকে আমরা অনেকে গুরুত্ব দেই না। আসলে কি এখানেই গুরুত্ব দেওয়া উচিত বেশি। কেননা কারণ আপনারা যখন পরীক্ষা দেন, মিড টার্ম বা ফাইনাল পরীক্ষা যখন অ্যাটেন্ড করেন, তো সেক্ষেত্রে আপনাদের মতো করে আপনার পরীক্ষা দেন। আমরা খাতা মূল্যায়ন করি। হয়তো আপনাদেরকে সর্বোচ্চ কনসিডারটা করার চেষ্টা করি। কিন্তু থিসিস এর ক্ষেত্রে বা ইন্টার্নশিপের ক্ষেত্রে এখানে আপনারা হয়তো জানেন যে এক্সটার্নাল কিন্তু থাকে। একজন পাবলিক ইউনিভার্সিটির একজন প্রফেসর থাকে এক্সটার্নাল, যিনি কোশ্চেন করবে আপনাদের, যিনি মার্কিং করে থাকে। তো সেক্ষেত্রে ওনার সামনে আপনাকে পারফরমেন্সটা করতে হবে। তেমনিভাবে একটা রিপোর্ট, যে রিপোর্টটা আপনি করবেন, থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্টটা, সেটা অবশ্যই সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে আমরা আজকেই আপনাদের সুপারভাইজার লিস্টটা দিয়ে দিব। কে কোন টিচারের আন্ডারে আছেন সেটা আপনারা পেয়ে যাবেন আজকের মধ্যে। এবং সেভাবে আপনারা এই সুপারভাইজারের সাথে আপনার যোগাযোগ করতে হবে। কন্টিনিউয়াস আপনার উইকলি হতে পারে, অথবা স্যার যেভাবে বলবে সেভাবে আপনারা কিন্তু স্যারের সাথে কমিউনিকেট করবেন, করে সেভাবে কাজটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা প্রিভিয়াস অভিজ্ঞতা থেকে যদি বলি, অনেকে দেখা যায় আপনার শেষ মুহূর্তে কাজটা করে সাবমিট করে, এতে করে কিন্তু আপনার রেজাল্টের একটা ইম্প্যাক্টটা পড়ে, বুঝছেন? আপনাদের রেজাল্টে হয়তো ইম্প্যাক্ট পড়বে। এই জন্য বললাম যে আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে আমাদের অবশ্যই সাবমিট করতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা ভাইভা নেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আপনারা হয়তো জানেন কি না, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে রেজাল্ট দুইবার পাবলিশ হয়। এটা হচ্ছে মে মাসের মাঝামাঝিতে হবে, আর এটা হচ্ছে নভেম্বরের মাঝামাঝি। কেউ যদি কোনো কারণে মিস করে থাকেন বা আপনার এই সেশনে যদি আপনি সাবমিট না করে ভাইভা না দিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তীতে পরের সেমিস্টারের সাথে এটা কমপ্লিট করতে হবে। তখন রেজাল্ট পাবলিশ হবে নভেম্বরের মাঝামাঝি। আর এখন কমপ্লিট করলে আপনার রেজাল্ট পাবলিশ হবে মের মাঝামাঝি। এটা একদম ফিক্সড। এখানে পুরো ইউনিভার্সিটির এই নিয়মে চলবে এবং চলতেছে গত 1 বছর যাবত। তো সেক্ষেত্রে আপনাদের বলবো সিরিয়াসলি বিষয়গুলো দেখার জন্য। আর এখানে কিছু রুলস রেগুলেশন আছে, আমাদের কিছু গাইডলাইন আছে, যেগুলো বিপ্লব স্যার অলরেডি কিছু আংশিক আলোচনা করছে এবং বাকিটা ডিটেলস আকারে দেখাবে আবার। জাস্ট একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করবেন, আর বাকিটা আপনারা সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে ডিটেলসটা জেনে নেবেন। তো আমরা যেটা প্রিফার করব যে আপনারা অনেকে আছেন এমবিএ তে যারা আছেন, আপনারা বিভিন্ন জবে আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানে আছেন, তো আপনারা আপনাদেরকে আমি এত করব না। আপনারা যেখানে জব করেন সেখানেই একটা টপিক সিলেক্ট করে কাজ করতে পারেন, তাতে আপনাদের জন্য সুবিধা, পারফরমেন্সটা ভালো হবে, রিপোর্টটাও ভালো হবে। তো আমরা সেটাই সাজেস্ট করব, আপনি যে প্রতিষ্ঠানে আছেন সেই প্রতিষ্ঠানেই একটা টপিক নিয়ে আপনি কাজ করেন সুপারভাইজারের সাথে কমিউনিকেট করে। আর যারা জব করেন না, সেক্ষেত্রে আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে আপনারা যদি পরিচিত থাকে অথবা যদি সেটা ম্যানেজ করতে পারেন, সেক্ষেত্রে ওইখানে ইন্টার্নশিপ করতে পারেন। তো আরেকটা বিষয় আমি বলবো, থিসিসের ক্ষেত্রে থিসিস কিন্তু সবার জন্য না। মূলত আমরা দেখতাম প্রিভিয়াস যেটা দেখা গেছে, থিসিস সবাই করতো, কপি করে নিয়ে আসতো। এটা আসলে হয় না, এটা একটা চিট, প্রতারণা করা হয়, বুঝছেন? থিসিস মানে হচ্ছে ওয়ান টাইপস অফ রিসার্চ, কিন্তু তো স্বাভাবিকভাবে এখানে ইউনিক হতে হবে। তো ওই জায়গা থেকে আমরা বলবো থিসিস যে কেউ করতে পারবেন না বিষয়টা এরকমও না। কেউ যদি ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে যারা আসলে রিয়েলি কাজটা করবেন, মনে হয় মন থেকে করবেন, কোনো কপি করবেন না, সেক্ষেত্রে সুপারভাইজারের সাথে আলোচনা করে আপনার কাজটা করতে পারেন। এতে করে দেখা যায় যে কাজটা যদি ভালো, বিভিন্ন করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে অনেক এমবিএ এর যেমন রেগুলারে হাসিব আছে, এমদাদ আছে, চাইলে তোমরা কিন্তু কাজটা মানে থিসিস করতে পারো, যদি তোমাদের সে পর্যাপ্ত সময় থাকলে আমি মনে করি করা উচিত। তেমনি ভাবে বিবিএ তে যারা আছে, এখানেও বিবিএ তে যাদের আগ্রহ আছে থিসিস করার, চেষ্টা করতে পারো তোমরা। আর বাকিদের আমি বলবো যে ইন্টার্নশিপটা মূলত সবার জন্যই, আর থিসিসটা হচ্ছে স্পেসিফিক, যেহেতু কেউ ইন্টারেস্টেড থাকে অথবা কোনো টিচার যদি চায় যে তাকে দিয়ে করানো যেতে পারে, সেক্ষেত্রে করাইতে পারে। তো আমি জাস্ট এতটুকুই বলবো যে এই সময়টাকে একটু সিরিয়াসলি দেখার জন্য এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সাবমিট করা, সুপারভাইজারের সাথে কমিউনিকেট করা। বাকি ডিটেলসটা এখন বিপ্লব স্যার আপনাদের সামনে এখন শেয়ার করবে আর কি, কিভাবে নিয়মগুলো ফলো করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ মোর্শেদ স্যার। আমি আশা করি আপনি শুনতে পাচ্ছেন সবাই।
আমি আপনাদের কিছু শেয়ার করতেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন কোন ডকুমেন্ট ফাইল? দেখতে পাচ্ছি। জি স্যার, দেখতে পাচ্ছি। এখানে দেখেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, যে ইনস্ট্রাকশনগুলো আপনাদের থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট তৈরি করার জন্য এই ইনস্ট্রাকশনগুলো আপনাদেরকে ফলো করতে হবে। তো আমরা প্রথম নম্বর ইনস্ট্রাকশনগুলো দেখি যে requesting to check your supervisor name at first and keep continuous communication with the respective supervisor। অর্থাৎ আমরা আজকে আপনাদের গ্রুপে আপনারা কে কোন সুপারভাইজারের আন্ডারে থিসিস বা ইন্টার্নশিপ করবেন সেটা আপনাদের গ্রুপে দেওয়া হবে। আপনারা সেটা ফলো করে সেই সুপারভাইজারের সাথে আপনাদের থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট সংক্রান্ত যে সমস্ত বিষয় আলোচনা করার দরকার বা যে সমস্ত বিষয় জানার দরকার সেই সমস্ত বিষয় সেই নির্দিষ্ট সুপারভাইজারের কাছ থেকে আপনারা জেনে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ বা প্রথম ইনস্ট্রাকশন বা গাইডলাইন। অর্থাৎ আপনাদের কন্টিনিউয়াসলি আপনাদের নির্দিষ্ট সুপারভাইজারের সাথে যোগাযোগ করতে হবে। এরপর আপনাদের গ্রুপে দেখেন আমি ইতিমধ্যেই দুইটা ফরম্যাট থিসিস এবং ইন্টার্নশিপ যে রিপোর্ট হবে তার দুইটা ফরম্যাট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। একটা হচ্ছে থিসিসের ফরম্যাট আর একটা হচ্ছে ইন্টার্নশিপ রিপোর্টের ফরম্যাট। তো এই দুইটা ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিয়েছি। আপনারা যখন ইন্টার্নশিপ করবেন বা থিসিস করবেন ওই ফরম্যাট অনুযায়ী আপনাদের ইন্টার্নশিপ রিপোর্ট এবং থিসিসকে লিখতে হবে। দ্বিতীয় নম্বর গাইডলাইন্স। তৃতীয় নম্বর গাইডলাইন্স হচ্ছে আমাদের ড্রাফট কপি সাবমিশন ফর চেকিং অফ দ্য সুপারভাইজার। অর্থাৎ আমরা 11 তারিখের মধ্যে, অবশ্যই 11 তারিখের মধ্যে, 11 এপ্রিল 2025 এর মধ্যে আপনাদের যে রিপোর্টটা আছে এই রিপোর্টটা আপনারা বা থিসিসটা আপনারা একটা ড্রাফট কপি অর্থাৎ কমপ্লিট করে থিসিস কমপ্লিট করে আপনারা ড্রাফট কপি আপনাদের সুপারভাইজারকে দেখাবেন এবং সুপারভাইজার যদি অ্যালাউ করে আপনার থিসিস যদি সবদিকে ঠিক থাকে বা যদি কোনো এডিটিং এর দরকার হয় সেই এডিটিংটা করে অবশ্যই আপনাদেরকে 18 এপ্রিল 2025 এর আগ পর্যন্ত অবশ্যই আপনাদের থিসিস যে রিপোর্ট বা থিসিস যে পেপার বা আপনার যে ইন্টার্নশিপ রিপোর্ট সেটা সাবমিট করতে হবে। তাহলে আমরা গুরুত্বপূর্ণ পয়েন্ট পেলাম 3 নম্বর এবং 4 নম্বর। আমরা যে থিসিস করি বা ইন্টার্নশিপ রিপোর্ট করি এই দুটো ক্ষেত্রে আমাদেরকে ড্রাফট কপি আমাদের সুপারভাইজারকে দেখাতে হবে 11 এপ্রিলের আগ পর্যন্ত এবং অবশ্যই আমাদের থিসিস এবং ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করতে হবে 18 এপ্রিল 2025 এর আগ পর্যন্ত। মানে সর্বশেষ ডেডলাইন হচ্ছে 18 এপ্রিল 2025। এবং আমরা যখন থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট করব সেটা অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে করতে হবে যার ফন্ট সাইজ হবে 12। থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট করব তখন অবশ্যই আমরা রেফারেন্স ফলো করব, অর্থাৎ আমাদের মন গড়া কথা আমরা সেখানে আনব। আমরা যে কথাই সেখানে লিখব সেগুলো অবশ্যই রেফারেন্স দিয়ে লিখতে হবে। সেই ক্ষেত্রে আমরা ইনটেক্সট সাইটেশন ব্যবহার করব এবং আমাদের থিসিস বা রিপোর্টের শেষে আমাদেরকে অবশ্যই রেফারেন্স দিতে হবে এবং রেফারেন্স গুলো হবে হার্ভার্ড রেফারেন্সিং স্টাইল বা এপিআই স্টাইলে হতে হবে। 8 নাম্বার যে পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্লাগারিজম। অর্থাৎ আমরা আপনারা যে থিসিস করবেন বা আপনারা যে ইন্টার্নশিপ রিপোর্ট করবেন সেই থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট সর্বোচ্চ আমরা 20% পর্যন্ত প্লাগারিজম এলাও করব। 20% এর অধিক যদি হয় আমরা প্লাগারিজম এলাও করব না। অর্থাৎ প্লাগারিজম মানে আপনারা বুঝেছেন অন্য জায়গা থেকে কপি করে নিয়ে আসে সেই কপিটা যদি আমরা দেখতে পাই যে আপনি অন্যদের থেকে কপি করেছেন বা অন্যদের থেকে নিয়ে এসেছেন কিন্তু সেটা 20% এর বেশি হচ্ছে প্লাগারিজম চেক দিয়ে, তখন আমরা সেটা কিন্তু এলাও করব না। অর্থাৎ আপনাদের এই কাজটা আপনাদের নিজেদের করতে হবে, নিজেদের রাইট করতে হবে কোনো ধরনের কোনো কপি করা ছাড়া। তো 9 নাম্বার যে পয়েন্ট আমরা দেখছি যে এভরি থিসিস পেপার মাস্ট বি ডিফারেন্ট, ডুপ্লিকেট কপি উইল বি রিজেক্টেড। অর্থাৎ অনেক সময় আমরা দেখতে পাই যে একটা থিসিসই দুইজন করে আনছে, সেম লেখা সবকিছু সেম। তো দেখা যাচ্ছে দুইজন স্টুডেন্ট তারা একটা থিসিস সাবমিট করেছে, অর্থাৎ একটা টাইটেলের উপরে দুজন থিসিস সাবমিট করেছে এবং দুজনের টোটাল থিসিসটা একে অন্যের সাথে মিল আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই থিসিসকে রিজেক্ট করে দেব, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে আমরা ওই থিসিসকে উভয়টাকে রিজেক্ট করে দেব, তাদেরকে পরবর্তীতে আবার কাজ করতে হবে। অর্থাৎ একজন আরেকজনেরটা অবশ্যই কপি করতে পারবেন না। এক মিনিট প্লিজ। তো একজন আরেকজনেরটা সাধারণত আপনি কপি করতে পারবেন না।
দ্বিতীয় যে বিষয়টা আছে, পরের যে বিষয়টা আছে 3 কপিস উইথ বুক বাইন্ডিং, অর্থাৎ আপনারা যখন 18 তারিখে, যেটা হলো সাবমিশন ডেডলাইন, 18 তারিখ পর্যন্ত যখন আপনারা আপনাদের থিসিস, ফাইনাল থিসিস সাবমিট করবেন বা ফাইনাল ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করবেন, সেটা অবশ্যই 3 কপি সাবমিট করতে হবে এবং সেটা হতে হবে বুক বাইন্ডিং। অর্থাৎ বুক বাইন্ডিং 3 কপি আপনাদের থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট সাবমিট করতে হবে 18 তারিখ পর্যন্ত, যেটা লাস্ট ডেট থাকবে। এরপরের যে পয়েন্টটা আমরা দেখি যে অল আর স্ট্রিক্টলি ইনস্ট্রাক্টেড টু ফলো দ্য ডেডলাইন অফ দ্য থিসিস পেপার সাবমিশন, লেট সাবমিশন ইজ নট অ্যাকসেপ্টেড। অর্থাৎ কোনোভাবেই আপনাদের এই থিসিসের যে ডেডলাইন দেওয়া হয়েছে সেই ডেডলাইনের পরে যেন আপনাদের থিসিস সাবমিট না হয় বা আপনাদের ইন্টার্নশিপ রিপোর্ট যেন সাবমিট না হয়। আপনাদের গ্রুপে অলরেডি আমি ফরম্যাট দিয়ে দিয়েছি, যে ফরম্যাট অনুযায়ী আপনারা থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট করবে। আমি এখানেও ফরম্যাটের কিছু বিষয় আমি আলোচনা করব। তো এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আপনারা বুঝতে পারছেন যে আপনারা এই 3 মাস বা এই 4 মাস যে সময় আমরা দিচ্ছি, এই 4 মাসে আপনাদের কি কি কাজ করা লাগবে সেই সম্পর্কে আমি আশা করি আপনারা একটা দিক নির্দেশনা পেয়েছেন। তো আমরা এখনই আপনাদের আরেকটা বিষয় দেখাবো ইনশাআল্লাহ, যে আমাদের যে স্যাম্পল যে ফরম্যাট আছে ইন্টার্নশিপ রিপোর্ট বা থিসিসের, সেটা আপনাদের একটু আমি দেখাবো। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। তো এটা একটা আমাদের ইন্টার্নশিপ রিপোর্টের ফরম্যাট, যে ইন্টার্নশিপ রিপোর্ট কেমন হয়। যেমন এই যে এটা হচ্ছে আমাদের প্রথম পেজ, আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার্নশিপ রিপোর্টে এটার ফরম্যাটটা কেমন হয়। আপনারা জাস্ট এটা ফলো করবেন যে আপনাদের টাইটেলটা এখানে থাকবে, তারপরে যিনি ইন্টার্নশিপ রিপোর্ট লিখছেন তার নাম থাকবে, অর্থাৎ যিনি এটা লিখতেছেন আপনাদের ব্যক্তিগত নাম। এখানে আপনারা অবশ্যই দেবেন স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, যেটা আমাদের ফ্যাকাল্টি, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এবং যে মাসে আপনারা সাবমিট করছেন সেই মাস এবং সেই সাল, অর্থাৎ আপনারা 2025-এ সাবমিট করবেন এপ্রিল মাসে। তো এটা থাকবে আমাদের ইন্টার্নশিপ রিপোর্টের, যেটাকে আমরা বলতে পারি যে বুক বাইন্ডিং, এটা হচ্ছে বুক কভার পেজ। বুঝতে পারছেন? এর পরের পেজকে আমরা বলতে পারি টাইটেল পেজ। টাইটেল বাই যিনি করেছেন তার নাম, তার স্টুডেন্ট আইডি, এবং এটা একটা ইন্টার্নশিপ রিপোর্ট, এবং যেখানে সাবমিট করা হচ্ছে সাবমিটেড টু দ্য স্কুল অফ বিজনেস এন্ড ইকোনমিক্স, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, বরিশাল, in partial fulfillment for the requirement for the degree of Bachelor of Business Administration in Bank Management। আপনারা যারা এমবিএ তে আছেন তারা দিতে পারেন যে for the degree of Executive Masters of Business Administration বা Masters of Business Administration, যেটা আপনাদের মেজর, সেটা হতে পারে ইন ফাইন্যান্স এন্ড ব্যাংকিং, হতে পারে এইচআরএম, হতে পারে মার্কেটিং, হতে পারে। আর অ্যাপ্রুভ বাই মানে হচ্ছে যার কাছে আপনারা এই থিসিসটা সাবমিট করবেন সেই সুপারভাইজার, যেই সুপারভাইজারের কাছে আপনারা থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্টটা সাবমিট করবেন, তার নাম এই অ্যাপ্রুভ বাইয়ের নিচ দিয়ে তার নাম, তার ডেজিগনেশন এবং তার ডিপার্টমেন্ট এবং ইউনিভার্সিটি, এই জিনিসগুলো আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ ধরেন যদি আপনারা আমার কাছে সাবমিট করেন, তো আমার নাম বিপ্লব হুসাইন, এই পর্যায়ে আপনারা লিখবেন হচ্ছে বিপ্লব হুসাইন, লেকচারার, ডিপার্টমেন্ট অফ বিজনেস এন্ড অ্যাডমিনিস্ট্রেশন, ইউনিভার্সিটি অফ গ্লোবাল ভিলেজ, এবং সেখানে অবশ্যই আপনাদের লেকচারারের সাইন করার মতো একটা জায়গা থাকবে। এটা আপনারা পরবর্তী পর্যায়ে আপনাদের যে সুপারভাইজার আছে উনি অবশ্যই বলে দিবেন যে আপনারা কি কি করতে হবে সেই ক্ষেত্রে। তো এটা আমাদের টাইটেল পেজ যায়। এটা হচ্ছে পরবর্তী পেজ, সার্টিফিকেট, অর্থাৎ আপনাকে এখানে সার্টিফাই করতে হবে যে আপনি যে পেপারটা লিখতেছেন, অর্থাৎ যে কন্টেন্টের উপরে বা যে টাইটেলের উপরে আপনারা পেপারটা লিখতেছেন, এই পেপারটাই আপনাকে সার্টিফাইড করতে হবে। আপনাকে বলতে হবে যে এটা আপনি করেছেন, শুধুমাত্র এখানে জমা দিয়েছেন, এটা অন্য কোনো উদ্দেশ্য করা নাই, সেই জিনিসগুলো বলতে হবে।
এখানে আপনাকে সার্টিফাইড করতে হবে যে আপনি এটা করেছেন, এবং এখানে আপনার সাইন থাকবে এবং ডেট থাকবে। এটাকে বলা হচ্ছে এই পেজে ইন্টার্নশিপের এই থিসিসের লেখা দেখা যাচ্ছে যে থিসিস সার্টিফাইড। আচ্ছা, এখানে যারা ইন্টার্নশিপ রিপোর্ট করবেন তারা অবশ্যই লিখবেন যে ইন্টার্নশিপ রিপোর্ট ইনটাইটেলড, ঠিক আছে, এটা একটা মিস্টেক। দিস ইজ টু সার্টিফাইড দ্যাট দ্য ইন্টার্নশিপ রিপোর্ট ইনটাইটেলড, আর যারা থিসিস করবেন তারা লিখবেন থিসিস ইনটাইটেলড। বুঝতে পারছেন? আচ্ছা, তো এরপরে ডিক্লারেশন পেজ, যেখানে আপনাকে ডিক্লেয়ার করতে হবে যে আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, মানে আপনারা যে থিসিস করছেন বা ডিসার্টেশন করতেছেন এটা আপনি নিজের থেকে করেছেন এবং এটা আপনি প্রিভিয়াসলি কোথাও সাবমিট করেননি বা এটা কোন জায়গায় আপনি আগে দেখাননি বা পাবলিশ করেননি, এটা একদম নতুন এবং নিউ কাজ, সেটা আপনারা এখানে ডিক্লেয়ার করবেন। ডিক্লেয়ার করে আপনাদের এখানে একটা সাইন থাকবে, সেই সাইনটা আপনারা দিবেন। তো আপনারা যদি এইটা রিপোর্টটা একটা ফুলফি জানেন তো আপনারা বুঝতে পারবেন যে রিপোর্টটাই কোথায় কি করতে হবে। তো এটা হলো অ্যাবস্ট্রাক্ট, আপনারা অ্যাবস্ট্রাক্টটা এখানে দিবেন, অর্থাৎ যে বিষয়ের উপরে আপনার থিসিস বা রিপোর্ট হচ্ছে তার একটা সামারি, অর্থাৎ আপনি ইন্টার্নশিপ রিপোর্টটার যে কি কি বিষয় আপনি এখানে করেছেন, কোন মেথোডোলজি ইউজ করেছেন, এখানকার প্রবলেম স্টেটমেন্ট কি, মেথোডোলজি কি, আপনি কি ফাইন্ডিং করলেন এবং তার ইমপ্লিকেশন কি, সেই সম্পর্কে একটা সামারি এখানে আপনাকে দিতে হবে, যেটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট। বা আপনারা যারা ইন্টার্নশিপ রিপোর্ট করবেন তারা এখানে লিখতে পারেন এক্সিকিউটিভ সামারি। যারা ইন্টার্নশিপ রিপোর্ট করবেন তারা লিখবেন এক্সিকিউটিভ সামারি, আর যারা থিসিস করবেন তারা লিখবেন অ্যাবস্ট্রাক্ট। অ্যাকনলেজমেন্ট, এগুলো স্বীকৃতি, এগুলো সাধারণত সবার সেম হবে, শুধুমাত্র যিনি আপনার এই রিপোর্টটা বা এই থিসিসটা লিখতেছেন তার নামের জায়গায় আগের যে নাম আছে আব্দুর রহিম, ওই আব্দুর রহিমের জায়গায় তার নামটা হবে, এবং যে সুপারভাইজার আন্ডারে করতেছেন সেই সুপারভাইজারের নামটা এখানে চেঞ্জ হবে। আর বাদ বাকি জিনিসগুলো আপনার ইচ্ছা করলে এগুলো সেম রাখতে পারেন। সুতরাং এগুলো সাধারণত আপনার যে থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট শুরু হওয়ার পূর্ব পর্যন্ত এই কাজগুলো আপনাকে করতে হবে। এরপরে টেবিল অফ কন্টেন্টস দিবেন, আপনার থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্টের কোন পেজে কোন জিনিসটা আছে সেগুলো এখানে বর্ণনা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এটা সাধারণত আমরা 8, 9 চ্যাপ্টার 9টা চ্যাপ্টার এখানে করা হয়েছে। তো আপনারা এটা ফলো করবেন, আপনাদের থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্টে যেন এই চ্যাপ্টারগুলো থাকে, অর্থাৎ সেখানে যেন আপনাদের ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, তারপর সেখানে আপনাদের ফাইন্ডিংস ডিসকাশন থাকে, ডাটা অ্যানালাইসিস থাকে, রিকমেন্ডেশন এবং কনক্লুশন, সেই লিস্ট অফ টেবিল থাকতে পারে, সেখানে থাকতে পারে অ্যাব্রিভিয়েশনস, আপনারা অনেক সময় শর্ট ফর্ম ইউজ করেন অনেক ওয়ার্ডের, সেই অ্যাব্রিভিয়েশনস গুলো কি কি আছে সেগুলো আপনাদের থাকতে পারে। আর আপনাদের রিপোর্ট যে শুরু হবে, আপনারা চাইলে আমাদের কাছে কিছু রিপোর্ট আছে বা থিসিসও আমাদের কাছে আছে, আপনারা নির্দিষ্ট সুপারভাইজারের সাথে যোগাযোগ করে অবশ্যই চাইলে সেই সুপারভাইজারের কাছ থেকে আপনি রিপোর্ট এবং ইন্টার্নশিপ যে রিপোর্ট বা থিসিসের যে ফরম্যাট, সেই ফরম্যাটটা দেখতে পারবেন যে এটা কিভাবে সাজাইতে হবে। তো মূলত আপনাদের অ্যাব্রিভিয়েশনস এর শেষ পর্যন্ত এই পর্যন্ত আপনাদের সবারই একটা পার্ট থাকবে, সবাই জিনিসটা ফলো করবেন। এরপরে রেফারেন্সটা হলো শেষ পার্ট, মাঝে থাকবে আপনাদের রিপোর্ট, অর্থাৎ এটা হবে আপনাদের রিপোর্টের যে প্রাইমারি পার্ট, অর্থাৎ 11 পেজ পর্যন্ত এই জিনিসগুলো সবার থাকবে। আর এরপরে পরের পেজ থেকে থাকবে আপনাদের মেন রিপোর্ট শেষে আপনাদের লাস্টে থাকবে হচ্ছে রেফারেন্সিং, যেটা রেফারেন্সিং আমাদের রিপোর্টটা এখানে নেই, এই রিপোর্টটা আপনাদের করতে হবে এখানে এই 11 পেজ থেকে বা 12 পেজ থেকে আপনাদের রিপোর্টটা হবে, এবং রিপোর্ট শেষ হয়ে গেলে দেন বা তারপরে রেফারেন্স শুরু করতে হবে। তো এইভাবে রেফারেন্স আপনারা দেখতে পাচ্ছেন যে রেফারেন্স কিভাবে করতে হয় সেটা স্যাম্পল দেওয়া আছে। এইভাবে আপনাদের রিপোর্ট ফলো করতে হবে, এবং আমি এটা সংক্ষেপে করলাম, আমাদের হাতে বেশি সময় নেই। আপনারা প্রত্যেকটা বিষয় আপনাদের যে নির্দিষ্ট সুপারভাইজার তার সাথে
যোগাযোগ করে জিজ্ঞেস করবেন, স্যার এখানে কি করব, ওইখানে কি করব, এটা কিভাবে করব, ওইটা কিভাবে করব। তিনি অবশ্যই আপনাদের গাইডলাইন্স দিবেন। আর আরেকটা কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে এমন করবেন না যে সারা বছর খোঁজ নাই বা 2-3 মাস খোঁজ নাই, লাস্টে এসে একটা কোথা থেকে আপনি একটা রিপোর্ট করে নিয়ে এসে এটা তো হলো নির্দিষ্ট গাইডলাইন্স ফলো না করে এসে সাবমিট করবেন। এতে করে কিন্তু টিচারও একটা ঝামেলায় পড়ে যাবে, টিচারও মানে বুঝতে পারবে না যে কি করব, আপনাকে সঠিক সময়ে সঠিক গাইডলাইন্স দিতে পারবে না এবং আপনিও কিন্তু ঝামেলার মধ্যে পড়ে যাবেন। তো অবশ্যই আপনারা আর্লি চেষ্টা করবেন যে নির্দিষ্ট যে সুপারভাইজার আছে সেই সুপারভাইজারের সাথে যোগাযোগ করার জন্য এবং তার কাছ থেকে থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্টের দিক নির্দেশনা নেওয়ার জন্য। তো আমি আশাবাদী যে আপনারা মোটামুটি একটা গাইডলাইন্স পেয়েছেন প্রাথমিক, এবং আজকের মধ্যে আমরা ইনশাআল্লাহ আপনাদের সুপারভাইজারের যে লিস্ট সেটা আপনাদের গ্রুপে দিয়ে দেব। আপনারা তারপর থেকে নির্দিষ্ট সুপারভাইজারের আন্ডারে এই থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট আপনারা করবেন। এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়েছে কিনা? না স্যার, আমরা বুঝতে পারছি। বুঝতে পারছি স্যার। আর একটা বিষয়, আপনারা অবশ্যই এই ফরম্যাটটা অবশ্যই একবার বাসায় বসে দেখবেন। দেখে আপনারা এখন আপনাদের যে প্রথম কাজ হবে, আমরা আজকে আপনাদের গ্রুপে যে সুপারভাইজার লিস্ট দিয়ে দেব, সেই সুপারভাইজারের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের টাইটেল ঠিক করে ফেলবেন যে কোন টাইটেলের উপরে আপনারা থিসিস বা রিপোর্ট করতে যাচ্ছেন। সেটা আপনারা নিজেরাই দিবেন। সুপারভাইজার যদি অ্যাপ্রুভ করে দেন, আপনি তখন থেকেই সেই কাজটা শুরু করবেন। ধরেন আপনি একটা বিষয়ের উপরে একটা টাইটেলের উপরে থিসিস বা ইন্টার্নশিপ রিপোর্ট করতে যাচ্ছেন, সেই টাইটেল বা সেই টাইটেলটা আপনারা সুপারভাইজারকে দেখাবেন। আপনার সুপারভাইজার যখন এটা অ্যাপ্রুভ করবে তখন থেকে আপনি এটা নিয়ে কাজ করা শুরু করবেন এবং অবশ্যই সুপারভাইজার আপনাকে গাইডলাইন্স দেবে যে কিভাবে কাজটা সম্পাদন করতে হবে। তো আমি আশা করি আপনারা একটা প্রাথমিক ধারণা পেয়েছেন কিভাবে আপনারা ইন্টার্নশিপ রিপোর্ট এবং থিসিস করবেন। তো এই পর্যন্ত যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন এই রিলেটেড সংক্রান্ত, যদি কেউ না বোঝেন। স্যার ইন্টার্নশিপের ক্ষেত্রে কি টাইটেল কি ম্যান্ডেটরি, না আমি মানে কি কাজ করছি ওইটা নিয়ে রিপোর্ট করলেই হবে? না, অবশ্যই যে কাজ করা হচ্ছে ওই কাজের তো একটা টাইটেল থাকবে। দেখা যাচ্ছে তুমি জেনারেল ব্যাংকিং অ্যাক্টিভিটিস নিয়ে কাজ করছো, সোনালী ব্যাংক নিয়ে কাজ করছো, অবশ্যই তোমার টাইটেল থাকবে যে ব্যাংকের কোন সেক্টরে তুমি কাজ করতেছো। হতে পারে যে তুমি সোনালী ব্যাংকের হলো ক্রেডিট সেক্টরে কাজ করছো, ক্রেডিট ম্যানেজমেন্ট পলিসি অফ সোনালী ব্যাংক। হতে পারে তুমি ব্যাংকে হলো সোনালী ব্যাংকের তুমি লোনস হলো ডিপোজিট সেক্টরে কাজ করছো বা কাস্টমার সেক্টরে কাজ করছো, মার্কেটিং সেক্টরে কাজ করছো, তুমি লিখতে পারো যে কাস্টমার স্যাটিসফ্যাকশন অফ সোনালী ব্যাংক, টাইটেল তোমার থাকতে পারে। তো এমন না যে যা করতেছো থাকতে হবে, তোমার যে প্রতিষ্ঠান করছো সেই প্রতিষ্ঠান সম্পর্কে থাকতে হবে, যে সেক্টর তুমি কাজ করছো সেই সেক্টর সম্পর্কে তোমার যেটা ইন্টার্নশিপ রিপোর্ট হবে সেটা হতে হবে। বুঝতে পারা গেছে আবিদ? আচ্ছা, আর কারণ কোনো প্রশ্ন আছে? স্যার আমাদের হচ্ছে ইন্টার্নশিপের জন্য কি মানে ইউনিভার্সিটি থেকে কোনো ডকুমেন্ট দেওয়া হবে? মানে আমরা যে প্রতিষ্ঠানে যাব ওইখানে মানে আমরা কিভাবে ওনাদের সাথে কমিউনিকেট করতে পারি বা এই ব্যাপারটা কিভাবে কি করতে পারি? হ্যাঁ, আচ্ছা আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আপনারা যদি ইন্টার্নশিপ করেন অবশ্যই ইউনিভার্সিটি থেকে আপনাদের ইন্টার্নশিপ লেটার দেওয়া হবে যে আপনারা কনফার্ম করেন বা কোনো ইন্টার্নশিপ ফ্যাসিলিটি দেয়। তো ওরা তো আপনাদের সাধারণত গেলেই যে দিয়ে দিবে তা না, ওরা বলবে আপনার নির্দিষ্ট সুপারভাইজার সেই ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করবে। আমাদের সাথে আরো উপস্থিত আছেন আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার। তো আমাদের সাইফুল স্যার আছেন। সাইফুল স্যার আপনি যদি কিছু বলতে চান স্টুডেন্টদের উদ্দেশ্যে তাহলে স্যার কিছু বলেন এখন প্লিজ। আর আমাদের আরো হাফিজ স্যার আছেন, তিনিও যদি কিছু বলতে চান স্টুডেন্টদের উদ্দেশ্যে তো সেই ক্ষেত্রে আপনারা কিছু বলতে পারেন। স্যার বিপ্লব স্যার অসংখ্য ধন্যবাদ। সত্যি কথা বলতে কিছু বলার নাই। আমি মনে করি সেটা হলো যে আমাদের স্টুডেন্ট যখন ফ্যাকাল্টিদের আন্ডারে অ্যাসাইন করে দেওয়া হবে যে এই টিচারের আন্ডারে এই কয়জন থাকবে, আমার মনে হয় অ্যাজ এ সুপারভাইজার তখন প্রত্যেক ফ্যাকাল্টি তার স্টুডেন্টকে ডিরেকশন দেওয়াটাই ভালো হবে। আর ওভারঅল যে বিষয়টা আপনি অলরেডি দেখিয়েছেন ইন্টার্নশিপ রিপোর্টের যে ফরম্যাট এবং যে ইনস্ট্রাকশনগুলো স্টুডেন্ট ফলো করবে
ওগুলো তো আমরাও সবার কাছে চলে আসবে এবং আশা করি স্টুডেন্টদের কাছেও চলে যাবে। সো তখন একজন সুপারভাইজার পার্মানেন্টলি সিলেক্ট হয়ে যাওয়ার পর উনি ওনার ইনস্ট্রাকশন তার আন্ডারে স্টুডেন্টদের স্পেসিফিক্যালি দেওয়াটাই আমি বেটার মনে করি। আর সবার জন্য আপনি যেটা দিয়েছেন আমি মনে করি দ্যাটস এনাফ। হাফিজ স্যার কিছু বলতে চাইলে বলতে পারেন। হাফিজ স্যার, আমি একটু করতেছি, আপনার কথা আসলে শোনা যাচ্ছে না, আপনি একটু মনে হয় মাইক্রোফোন যে ইউজ হেডফোনটা করে কথা বলে মনে হয় শোনা যাবে না, স্লো আসতেছে কথা, মানে খুব তো মুর্শিদ স্যার, আপনি কিছু বলেন। আপনি যেহেতু আমাদের সভাপতি, আপনি আপনার সভাপতি যে সমাপনী বক্তব্য আছে সেটা দিয়ে আমরা মিটিংটাকে এখন রাখতে যাচ্ছি আর কি। স্যার স্যার প্লিজ বলেন কিছু। তারপর কেস কিন্তু আলোচনা অলরেডি হয়েছে, যে বলছেন স্যার আপনাদের কেস আচ্ছা সেভাবে সুপারভাইজারের সাথে অবশ্যই আগামীকাল আমি যেটা আপনাদের রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে, যেহেতু আমাদেরও অন্যান্য কাজ থাকে ক্লাস সে, আপনারা যারা যেটি সুপারভাইজার আন্ডারে পড়ে কমিউনিকেট করে যোগাযোগ করে একটা নির্দিষ্ট দিনে ওই সুপারভাইজারের সাথে যোগাযোগ করে যদি নির্দিষ্ট দিনে আসে, এটা আপনাদের জন্য মানে সময় দেওয়া ইজি হবে আপনাদের জন্য। দেখা যায় ব্যস্ত থাকে অন্য কাজে, প্রপার সময় সেক্ষেত্রে আপনারা নিজেরা কমিউনিকেট করে আর আপনারা ইউনিভার্সিটিতে আসবেন, সেভাবে ডিরেকশন নিয়ে কাজ করবেন। সেটা হচ্ছে আমার দিক থেকে। বাকি বিষয়গুলো সব হয়েছে করবে আপনাদের সাথে, তো এটা অবশ্যই এক সপ্তাহের মধ্যে আলোচনা করে কখন উনি সময় দিবে সেভাবে আপনারা আসেন, কথা বলেন, দেখে টপিক সিলেক্ট করে আপনারা অ্যাপ্রুভ করে তারপর কাজ শুরু করবে। প্রায়োরিটি দেই টপিকটা আপনারা আপনাদের মতো একটা টপিকে কাজ করবেন, যদি কোনো এডিট করা লাগে সেটা, তো এইটা আপনাদের যদি থাকে বলতে পারেন, আদারওয়াইজ আমরা মিটিংটা শেষ করতে চাচ্ছি। আর কার কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, কিছু কোশ্চেন নেই স্যার। আচ্ছা, সবাই তো বুঝতে পারছেন নাকি আমাদের কথা বলুন? উত্তম দাস, আপনি কি কিছু বলছেন স্যার? দাস, না বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আজকে এই অনলাইন মিটিং এ যোগদান করার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা আপনাদের জন্য শুভকামনা রইল ফর দ্য আপকামিং মান্থ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।